দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 জানুয়ারি মাসে যা তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে, সেই জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমরা প্রত্যেকটি আলাদা আলাদা করে কিন্তু দেখে এসেছি। তো আজকে আমরা ভূগোল এবং ইতিহাস এই দুটো বিষয়কে একসাথে দেখব। যারা দেখে নিয়েছো তাদের ক্ষেত্রে আরেকবার যদি সম্ভব হয় দেখে নেবে, এবং যারা নতুন তারা পুরোটাই দেখবে। তো এখানে একের দাগের দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। একের এক, নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো আবহাওয়া বিকার, নগ্নিভবন, অগ্নুদ্গমন, পুঞ্জিক্ষয়। তো এখানে সঠিক উত্তর হবে গ অপশন, অগ্নুদ্গমন প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয়। এরপর আসছি একের দুই, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ডের পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে অবঘর্ষ ক্ষয় এবং দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়। উত্তর হবে ঘ, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ডের পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে ঘর্ষণ ক্ষয়। এরপর আসছি একের তিন, ঠিক জোড়টি নির্বাচন করো। এখানে কয়ের দাগে দেখো, নদীর অধিক নিম্নক্ষয় প্লাবনভূমি, খ নদীর অধিক পার্শ্বক্ষয় গিরিখাত, গ নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান জলপ্রপাত, এবং ঘ নদীর উচ্চ গতিতে অধিক ক্ষয়জাত বদ্বীপ। তো এখানে ঠিক জোড়টি হবে গ, অর্থাৎ নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থান জলপ্রপাত। এরপর আসছি শূন্যস্থান পূরণ। দুইয়ের এক, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দুইয়ের একের এক, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্ট এর সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাজাদা। ঠিক আছে, এরপরে আসছি দুইয়ের একের দুই, নদীর ক্ষয় কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্ত হলো ড্যাশ। এখানে উত্তর হবে মন্দকূপ, অর্থাৎ উত্তরটি লিখবে এইভাবেই, নদীর ক্ষয় কার্যের ফলে নদী খাতে সৃষ্ট গর্ত হলো মন্দকূপ। এরপর আসছি আমরা দুইয়ের দুই, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ দেখো, দুইয়ের এক, নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ, তা হবে খ স্তম্ভের তীরের সাথে মেলবন্ধন খাবে অসূক্ষ্মাকৃতি হ্রদ। দুইয়ের দুই, হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, তা খ স্তম্ভের এরিটি একের সাথে মেলবন্ধন খাবে। দুইয়ের তিন, বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, তা হবে খ স্তম্ভের 2 রো আউট। এরপর আমরা তিনের দাগের প্রশ্নে চলে যাই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক, মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়? উত্তরটি লিখে দেবে, মরুদ্যান বায়ুর অবনমনজনিত একটি বিশেষ ভূমিরূপ হলো মরুদ্যান। দীর্ঘদিন ধরে মরুভূমির বালি অপসারিত হলে কোনো স্থান ক্রমাগত নিচু হয়ে ভূগর্ভের জলস্তর ভৌম জলস্তর পর্যন্ত পৌঁছে যায়। অবনমন স্থানে জল জমে ওঠে, অর্থাৎ জলাশয় বা হ্রদের পরিণত হয়, যার প্রভাবে অবনমিত স্থানের পাড় ও তার পার্শ্ববর্তী অঞ্চলে উদ্ভিদ জন্মায়। একে বলে মরুদ্যান, অর্থাৎ মরুদ্যান বলতে মরুভূমিতে উদ্যান। তিনের দুই, প্রাচ্য পার্বত উপত্যকায় যে ক্রেভাস এর উপস্থিতি পর্বত আরোহীর সমস্যার অন্যতম কারণ। সংক্ষেপে ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তো প্রশ্নটি তোমাদের কাছে প্রশ্ন আছে, আশা করি সেইখান থেকে তোমরা দেখে নাও। উত্তরটি দেখো এইভাবেই হবে, যে পার্বত্য হিমবাহ যখন খাড়া ঢাল এর ওপর দিয়ে প্রবাহিত হয়, প্রবাহপথে ঢালের পার্থক্যের কারণে হিমবাহের বিভিন্ন অংশে বৈষম্যমূলক প্রভাব দেখা যায়। ফলে টানে তারতম্যজনিত কারণে হিমবাহ বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়। একে ক্রেভাস বলে। ক্রেভাসের প্রভাবটা কি? ক্রেভাস প্রায় সারা বছর হালকা হালকা তুষার ঢাকা থাকে,
দূরে এদের অবস্থান বোঝা যায় না, তাই পর্বত আরোহণের সময় অভিযাত্রীদের কাছে একটি বিপদের একটি বিষয়। তাছাড়াও ফাটলের ব্যবধান অনেক সময় গ্রীষ্মকালে বেশি থাকে বলে বিস্তৃত ফাঁক অতিক্রম করে যেতে তাদের বাধা হয়ে দাঁড়ায়। তাছাড়াও অনেক সময় ফাটল ভেঙে পড়ে যায়, যার জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। হালকা তুষারবৃত্ত ফাটলের মধ্যে পড়ে গেলে বরফের মধ্যে তলিয়ে যেতে পারে বা আটকে গিয়ে অনেকের মৃত্যুও ঘটে, তাই এটি পর্বতী আরোহীদের কাছে মৃত্যুর ফাঁদ রূপে গণ্য। এরপর আসছি 4 দাগের নিচের প্রশ্নের উত্তর দাও। মরু সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো। উত্তর লিখবে, পরিবেশের ওপর মানুষের যথেষ্ট অত্যাচার মরু অঞ্চল প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। সম্প্রসারণ করতে যেসব পদক্ষেপ গ্রহণ হয়েছে তা সেইগুলি হলো, এক হচ্ছে ভূমিক্ষয় রোধ করা বা গাছ লাগানো। তো তার আবার পয়েন্ট করবে, মরু প্রান্তীয় এলাকায় মৃত্তিকা ক্ষয় রোধ করতে গাছ লাগাতে হবে। এবং তার আরেকটি পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, গাছ লাগিয়ে উদ্ভিদ প্রাচীর তৈরি করতে হবে যাতে বায়ু প্রবাহ আটকানো যায়। এবং তার পরের পয়েন্টে লিখবে, বায়ুর গতিভাবে অর্থাৎ যেদিকে বায়ুর গতি সেই দিকে গাছ লাগিয়ে বনভূমি তৈরি করতে হবে, যার ফলে বনভূমিটি একটা আচ্ছাদনের সৃষ্টি করবে। এরপরে আসছি পশুচারণ নিয়ন্ত্রণ। মরুভূমির সম্প্রসারণ মাত্রাহীন পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে। জমির পোষণ ক্ষমতা অনুযায়ী পশু পালন করা উচিত। তারপরের পয়েন্ট দেখো, বৈজ্ঞানিক জলসেচ ও কৃষিকাজ। মরুভূমি অঞ্চলের মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি কৃষিকার্যের জন্য বিভিন্ন প্রযুক্তি গ্রহণ করা যেতে পারে। সেগুলি হলো, ক, শস্যবর্তন বা মালচিং পদ্ধতি অবলম্বন করা। খ, আধুনিক পদ্ধতির যে প্রয়োগ, খরা সহনশীল শস্যের চাষ করা। তারপরে চতুর্থ পয়েন্ট, জ্বালানির চাহিদা মেটানোর জন্য দ্রুত বৃদ্ধি পায় এমন গাছ লাগাতে হবে। এবং 5, বায়ুর গতি রোধ করার জন্য দীর্ঘসৃষ্ট গাছ লাগানো দরকার। এরপরে চলে আসছি 5 দাগের নিচের প্রশ্নটি উত্তর দাও। ঝুলন্ত উপত্যকা ও রসে মাতানের সৃষ্টির প্রক্রিয়া সচিত্র বর্ণনা করো। এখানে চিত্র দিয়ে বর্ণনা করতে হবে। আগে আমরা বর্ণনা করে নিই, তারপর চিত্রটি দেখব। প্রথমে লিখে দেবে ঝুলন্ত উপত্যকাটা কি, সেটা লিখে দিতে হবে। পার্বত্য প্রধান হিমবাহের প্রবাহপথ বিভিন্ন ক্ষুদ্র অগভীর ও অনেক উঁচুতে অবস্থিত উপহিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলে আছে বলে মনে হয়। এই উপহিমদ্রোণীগুলিকে ঝুলন্ত উপত্যকা বলে। উপহিমবাহের উপত্যকাগুলির প্রধান হিমবাহ উপত্যকার ওপরে ঝুলন্ত অবস্থায় বিরাজ করে, তাই একে ঝুলন্ত উপত্যকা বলে। এরপরে আসছে ঝুলন্ত উপত্যকার সৃষ্টির কিভাবে হয়েছে তার কারণটি। অনেক সময় একটি প্রধান হিমবাহের সাথে অনেক ছোট ছোট উপহিমবাহ এসে মিলিত হলে প্রধান হিমবাহ বরফের পরিমাণ বেড়ে যায় এবং প্রধান উপত্যকাটি অনেক বেশি গভীর ও প্রশস্ত হয়। এরপরে আসছে উপত্যকা হিমবাহের বরফের পরিমাণ কম বলে নিম্ন ক্ষয় ও গভীরতা কম হয়। হিমবাহ সরে গেলে উপত্যকাগুলির মূল উপত্যকা থেকে অনেক উঁচুতে ঝুলতে থাকে। এইভাবেই সৃষ্টি হয় উপহিমদ্রোণী ঝুলন্ত উপত্যকা। এরপর ঝুলন্ত উপত্যকার কিছু বৈশিষ্ট্য লিখে দেবে। ঝুলন্ত উপত্যকার তলদেশ প্রশস্ত, পার্শ্বদেশ খাড়া, হিমবাহ সরে গিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়। এই 3টি বৈশিষ্ট্য লিখে দেবে। এরপর উদাহরণ দিতে হবে। উদাহরণটি দিয়ে দাও ঝুলন্ত উপত্যকার। হিমালয়ের আলাকান্দা অঞ্চলের তোমার কুবের নামে একটি ঝুলন্ত উপত্যকা রয়েছে। ঠিক আছে, এরপরে আসছি রসে মাতানে। রসে মাতানে কি সেটা আগে আমরা লিখে দেব। হিমবাহ উপত্যকা টিবির অবস্থিত, যার সামনের ভাগ মসৃণ এবং পশ্চাৎ ভাগ অমসৃণ। এই রূপ কঠিন শিলায় গঠিত ভূমিরূপকে রসে মাতানে বলে। তো রসে মাতানের সৃষ্টি তার কারণটি দেখে নিই আমরা কিভাবে সৃষ্টি হয়েছে। হিমবাহের
প্রবাহ পথে কোনো কঠিন যদি বৃহৎ শিলাস্তূপ অবস্থান করলে হিমবাহ প্রবাহ পথের দিকটি অবঘর্ষণ প্রক্রিয়ায় মসৃণ এবং বিপরীত দিক যে উৎপাটন প্রক্রিয়ায় ফাটলযুক্ত ও অমসৃণ হয়। এরূপ টিবিকে রসে মাথানে বলা হয়। এরপর আমরা লিখে দেব রসে মাথানে বৈশিষ্ট্যগুলো কি কি। প্রতিপাত ঢাল মসৃণ ও মৃদু ঢালযুক্ত, অনুবাদ ঢালটি খাঁজ কাটা অমসৃণ তল খাড়া ঢালযুক্ত হয়। দ্বিতীয়ত, দৈর্ঘ্যের কয়েক মিটার থেকে কয়েকশো মিটার হয়, উচ্চতা কিন্তু 30 থেকে 50 মিটারের মধ্যে থাকে। তৃতীয়ত, দূরে থাকা এই শিলাস্তূপ শয়নরত ভেড়ার মতো দেখায়, তাই একে শিপরক বলা হয়। উদাহরণটাও আমরা দিয়ে দিই যে কাশ্মীরের ঝিলামের উপনদী লিডার উপত্যকায় রসে মাতানে দেখা যায়। তো এইভাবে যদি তোমরা লিখো সম্পূর্ণ মার্কটি আশা করা যায় পাবে। এবং চিত্রটাও কিন্তু দিতে হবে, চিত্রটাও তোমরা পেন্সিলের সাহায্যে অঙ্কন করবে। প্রথম যে চিত্রটা আমরা দেখছি সেটা কিন্তু আমাদের রসে মাতানে, এবং দ্বিতীয় যে চিত্রটি দেখছি সেটা হচ্ছে হ্যাঙ্গিং ভ্যালি বা ঝুলন্ত উপত্যকা। তাহলে প্রথম যে তোমার রসে মাতানে এই চিত্রটি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এরপরে দেখো ঝুলন্ত উপত্যকা, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। তাছাড়াও তোমাদের বইতেও আছে, সেখান থেকেও নিতে পারো। ক্লিয়ার? এরপরে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারির ইতিহাস। ইতিহাসের যে প্রথম প্রশ্নটি রয়েছে 1-এর দাগের শূন্যস্থান পূরণ করো। তো এখানে কয়ের দাগের সোমপ্রকাশ ছিল একটি ড্যাশ পত্রিকা। তো শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে সাপ্তাহিক। তাহলে লিখবে কেমন করে? সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। এরপর আসছি খ, বেঙ্গল গ্যাজেট নাম প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ কে করেছিলেন? তার নামটি দিতে হবে। তাহলে এখানে নামটি হবে জেমস অগাস্ট হিকি। তো উত্তরটি হবে বেঙ্গল গ্যাজেট নাম প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ জেমস অগাস্ট হিকি। এরপর গয়ের দেখো মোহনবাগান IFA শিল্ড জিতেছিলেন ড্যাশ খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? সেটা হবে 1911 খ্রিস্টাব্দে। উত্তর লিখবে মোহনবাগান IFA শিল্ড জিতেছিল 1911 খ্রিস্টাব্দে। এরপর আসছি ঘ, জীবনের ঝরাপাতা হলো একটি ড্যাশ। এখানে উত্তর হবে আত্মজীবনী। তাহলে উত্তরটি কিভাবে লিখবে? জীবনের ঝরাপাতা হলো একটি আত্মজীবনী। এরপর আমরা 2-এর দাগের ঠিক ভুল নির্ণয় করো। ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। তো কয়ের দাগের দেখো ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়। এটা কিন্তু অবশ্যই ভুল, বিবৃতিটি ভুল, তাই আমরা ভুল করে দেব। এরপর খ দেখো সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে, এটা কিন্তু সঠিক হবে। এবং গয়ের দাগের দেখো সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজ খানায় সংরক্ষিত থাকে। অবশ্যই মহাফেজ খানায় সংরক্ষিত থাকে, তাই বিবৃতিটি ঠিক হবে। এরপর আমরা চলে আসছি ঘ, সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর জোর দেয়। এটা কিন্তু ঠিক, বিবৃতি ঠিক, তাই ঠিক আমরা করে দেব। এরপর 3-এর দাগের স্তম্ভ মেলাও। প্রশ্নটি তোমাদের হাতে আছে, আমি উত্তরটা বলে দিচ্ছি, দেখো মিলিয়ে লিখেছি কিন্তু। হ্যাঁ, তো ক স্তম্ভে সোমপ্রকাশ, খ স্তম্ভে হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ, এবং ক স্তম্ভে বঙ্গদর্শন, খ স্তম্ভে হবে বঙ্কিম চট্টোপাধ্যায়। ক স্তম্ভে 70 বৎসর, এখানে খ স্তম্ভে বিপিনচন্দ্র পাল, এবং ক স্তম্ভে জীবন স্মৃতি, খ স্তম্ভে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এইভাবে কিন্তু মেলবন্ধন করে খাতায় লিখবে। এরপর আসছি 4-এর দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? তো পার্থক্যটা আমরা দেখে নিই। দেখো এইখানে ইতিহাসের পার্থক্যের ক্ষেত্রে আমরা দুটো আলাদা আলাদা ঘর করে করলাম না, একই সাথে করেছি, জিনিসটা তুলনামূলক আলোচনা করেছি। ঠিক আছে, প্রথম পয়েন্ট, সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা, কিন্তু সংবাদ দৈনিক প্রকাশিত একটা পত্রিকা। দ্বিতীয় পয়েন্ট, সাময়িক পত্র প্রকাশিত হয় দামি কাগজে, কিন্তু সংবাদপত্র প্রকাশ হয় তুলনামূলক সস্তা দামের কাগজে।
এবং তার পরের পয়েন্টে হচ্ছে সংবাদপত্রের উপশিরোনাম থাকে না, কিন্তু সাময়িক পত্রিকার শিরোনাম থাকবে। এরপরে দেখো স্থায়ী বিজ্ঞান চর্চার গুরুত্ব কী, অর্থাৎ স্থায়ী মানে যে অঞ্চল, সেই অঞ্চলের বিজ্ঞান চর্চা আমরা কেন করব, তার গুরুত্বটা কী, সেটার উত্তরটা দেখো। স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্বগুলি হলো স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা, সামাজিক জীবনযাত্রা প্রভৃতি সম্পর্কে জানা যায়। জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় যে বিভিন্ন উপাদান এই স্থানীয় ইতিহাস থেকেই পাওয়া যায়। আঞ্চলিক ইতিহাসের মাধ্যমে জাতীয় ইতিহাস পূর্ণতা লাভ করে। এরপর আসছি গ, ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর। তো উত্তরটি লিখবে, ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য ছিল প্রথমত ভারতের অর্থনৈতিক বৈষম্য, খাদ্য সংকট, দারিদ্রতা প্রভৃতি বিভিন্ন দিকের কারণগুলি তুলে ধরার জন্য। দ্বিতীয়ত বুদ্ধি কিভাবে মানুষকে অন্যান্য প্রাণীর চেয়ে আলাদা ও শক্তিশালী করে তুলল সেই সম্পর্কে জানানোর জন্য। এবং চতুর্থত কিভাবে ধর্মবিশ্বাসের প্রচলন হলো, প্রাচীনকালের কিভাবে সমাজ সভ্যতা, রাজতন্ত্র, রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো প্রভৃতির সহজভাবে নেহরু ইন্দিরা গান্ধীকে এই পত্রের মাধ্যমে তুলে ধরেন। এরপরে চলে আসছে ঘ, ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। উত্তরে লিখবে, ফটোগ্রাফ হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই থেকে ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনা, একেবারে অবিকল তথ্য জানা যায়। প্রাচীনকাল থেকে আধুনিককাল পর্যন্ত সমাজ, সংস্কৃতি, শিক্ষা চর্চা, শিল্প চর্চা একাধিক বিবর্তনের পূর্ণাঙ্গ তথ্য ফটোগ্রাফের সাহায্যে নির্ধারণ করা যায়। তাই ফটোগ্রাফ ইতিহাস চর্চার ক্ষেত্রে সবিচিত্র দলিল হিসেবে কাজ করে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের একটা ভিডিওতে দুটো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস এবং ভূগোল আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলের কথাটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী দিনে আরও নতুন নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং ক্লাসের ভিডিও এবং টেস্ট পেপারের সলিউশন দেখার জন্য। থ্যাংক ইউ।